তাহলে দেখেন জি নাম্বারটা কি প্রশ্নের মধ্যে কি বলছে, ধরি -2, -√2 এর পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা। পোলার স্থানাঙ্ক কি r, থিটা। তাহলে আমাদের এটাকে পোলার স্থানাঙ্ক বানাতে হবে। তাহলে বলেন, দেখেই তো বুঝতে পারছেন কি এটা তৃতীয় চতুর্ভাগে পড়েছে, তাই না? তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়লে আমরা তো আর তো নির্ণয় করা খুবই সহজ, বাট টিটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, টিটার মানটা দুটোই ধরতে হবে। তাহলে টিটার মানটা যদি 0 থেকে 2π পর্যন্ত ধরি, তাহলে টিটা ইকুয়াল টু tan ইনভার্স -√2/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি tan−1 1/√2। এখন সমস্যাটা হচ্ছে গিয়ে tan−1 1/√2 এর তো কি নাই, কোনো মান নাই। মানে আপনারাই বলেন, tan এর মধ্যে কি 1/√2 টাইপের কোনো মান আছে, যে আপনি যেটাকে π/2, π/4, π/3, π/6 এভাবে করে লিখবেন? সুযোগ তো নাই। তো সেজন্য বলে আমরা এটাকে ওই মানে পাই হিসাব না করে এটাকে এখন ডিগ্রিতে হিসাব করব। ঠিক আছে, এই কোনটাকে ডিরেক্ট ডিগ্রিতে হিসাব করবো, মানে রেডিয়ান হিসাব না করে ডিগ্রিতে হিসাব করছি। তাহলে বলেন কি লেখা যাবে, বলেন? এটা তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা না? তৃতীয় চতুর্ভাগের জন্য যদি আমি কোনটা 0 থেকে যদি 2π পর্যন্ত হিসাব করি, তাহলে সেটা কি পাই প্লাস থিটা। ঠিক আছে, তাহলে এই থিটার মানটা আমি ক্যালকুলেটরে প্রেস করে পাচ্ছি এটা। তাহলে এই দুটা যোগ করে দেন, এটাই হচ্ছে আমার কোণ। ঠিক আছে, বলেন বুঝছেন তো সবাই? কোন প্রশ্ন আছে কারো? বলেন। আচ্ছা, আমি এখানে ফাইনাল যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে tan−1, মানে ক্যালকুলেশন করে ফাইনাল যে মানটা পাচ্ছি tan−1 কত 1/√2। তো tan−1 1/√2 টাইপের কি কোনো মান আছে? হ্যালো, tan−1 মানে 1/√2 দিয়ে কি tan এর কি কোনো মান আছে? নাই। ওকে, সেজন্য বলে আমি এটাকে অফ করে দেন। তো tan−1 1/√2 এটার যেহেতু কোনো মান নাই, সেহেতু আমি এটাকে রেডিয়ানে কনভার্ট না করে এটাকে আমি ডিগ্রিতেই করব। তাহলে আমরা তো জানি যে এটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কি জানি, কোনটা কোথায় হবে? তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা দিয়ে লিখি না? কোনটা এই যে তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা। এখন বলেন ডিগ্রি পরিমাপে পায়ের মান কত? 180। তার সাথে থিটাটা যোগ করব। তাহলে এই যে দেখেন আমি 180-র সাথে tan−1 1/√2 টা যোগ করছি। এখন আপনি ক্যালকুলেটর প্রেস করলে দেখবেন যে tan−1 1/√2 এর মান কত। tan−1 1/√2 এর মান হচ্ছে এটা। তাহলে এই দুটো যোগ করেন, যোগ করলে মানটা পাচ্ছেন এটা। ক্লিয়ার? ওকে, এবার দেখেন থিটা এর মানটা যদি -π থেকে π পর্যন্ত হয় তাহলে কি হবে? তাহলে দেখেন ওই যে আগের মতোই এতটুকু পর্যন্ত করে এসেছি। এরপর মানটা হবে কি, এই যে দেখেন এটা যদি -π থেকে -π প্লাস π/4 হয়, তাহলে সেটার জন্য আমরা কি করলাম, -π মানে হচ্ছে -180 ডিগ্রি, তার সাথে π/4 ক্যালকুলেটর প্রেস করে দেখেন রেজাল্ট আসে এটা। তো যোগ বিয়োগ করে এটা এসছে মান। তাহলে এখানে দুটো মান হবে, একটা মান হচ্ছে পোলার স্থানাঙ্ক হবে √6, এই যে আর এর মান, থিটার মান, আর দিয়ে একবার এটা, আর দিয়ে একবার এটা, এই দুটো মান। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? 2 নাম্বার ক্যাটাগরিটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো আমি করিয়েছি ওগুলো বাদ দিয়ে বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে আপনাদের। এবার দেখেন, পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে এবং কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। আমি আবার বলছি, পোলার সমীকরণকে যদি, মানে বিষয়টা এরকম যে পোলার সমীকরণ যদি দেয়া থাকে তাহলে সেটাকে কার্টেসীয় সমীকরণে কনভার্ট করতে হবে, আর যদি কার্টেসিয়ান ইকুয়েশন থাকে তাহলে তাকে পোলার ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তাহলে আমার প্রথম অঙ্কটা খেয়াল করেন, একটু দাঁড়ান, হোল্ড অন। প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y = x cot আলফা। তার মানে যেহেতু এখানে xy আছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা কোন ধরনের কোণ, মানে এটা কোন ধরনের সমীকরণ, ইটস কার্টেসিয়ান ইকুয়েশন। নাও উই হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু পোলার ইকুয়েশন। তাহলে আর এর মানটা বসাচ্ছি এখানে। আর এর মানটা কত? আমরা xy এর মান কি জানি, ওই যে আগে পড়েছিলাম মনে আছে, এই যে এখানে, কোথায় গেল,
এই যে প্রকাশগুলো যখন করিয়েছিলাম, এই যে কার্টেসীয় থেকে যখন পোলারে যাব তখন y ইকুয়াল টু কত ধরতে হয়, r sin থিটা, আর x ইকুয়াল টু কত ধরতে হয়, r cos থিটা, সব বেসিক। ঠিক আছে, তার মানে যেখানে যেখানে আমরা x দেখবো সেখানে সেখানে আমরা লিখবো কি r cos থিটা, আর যেখানে y দেখবো সে জায়গায় কি লিখবো r sin থিটা। তাহলে y ইকুয়াল টু r sin থিটা আর x এর মান হচ্ছে r cos থিটা, আর এখানে cot আলফা লিখেছি। এখন দেখেন আমরা cot সরি r cos থিটা যেটা আছে সেটাকে নিচে নিয়ে যাচ্ছি, এটাকে নিচে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে যাওয়ার কারণে আমরা এটাকে টেন থিটা বানাচ্ছি। আমাদের পোলার স্থানাঙ্কে নিতে গেলে মনে রাখবেন, যদি পোলার স্থানাঙ্কে নিতে যাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই টেন টেনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই টেনে কনভার্ট করতে হবে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে। তাহলে দেখেন সাইনকে কজের নিচে নিয়ে আসলে, সরি কসকে সাইনের নিচে নিয়ে আসলে পরেই আমরা কত পাবো, টেন থিটা পাবো। ঠিক আছে, এখন টেন থিটার মধ্যে তো ধরেন মানে পোলার স্থানাঙ্কের মধ্যে তো ধরেন কটের কোনো কাজ নাই। কটের কি কোনো কাজ আছে? কটের কোনো কাজ কিন্তু নাই। তাহলে সেজন্য কট থিটাটাকে আমি কত লিখতে পারি, টেন পাই মাইনাস সরি টেন 90 মাইনাস থিটা। ওই যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত মনে আছে তো, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো, টেন 90 মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 মাইনাস থিটা সমান টেন থিটা, সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। ঠিক আছে, তো সেখান থেকে আমরা কটকে এভাবে করেই টেনে কনভার্ট করলাম, উভয় পক্ষ থেকে টেন বাদ দিচ্ছি। এটাই হচ্ছে আমার পোলার ইকুয়েশন। ক্লিয়ার? প্রথম অঙ্কে কারো কোনো সমস্যা থাকলে বলেন। প্রথম অঙ্কে কারো কোনো সমস্যা থাকলে বলেন। সেকেন্ড লাস্ট লাইন থেকে একটু। এটা হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমার থেকে যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক থেকে যদি পোলার স্থানাঙ্কের ড্রাইভ করতে হয় বা জাম্প করতে হয়, তাহলে আমার যেখানে যেখানে কার্টেসীয় স্থানাঙ্ক চিহ্ন দেওয়া থাকবে সেগুলোকে আমার পোলার বানাতে হবে। তাহলে ওয়াই এর জায়গায় আমি আর সাইন থিটা লিখেছি, এক্স এর জায়গায় আর কস থিটা লিখেছি। ঠিক আছে, এটা তো সূত্র ছিল। ঠিক আছে, এখন আমাদের যে কোনো রকম ভাবে টেন থিটা আনতে হবে। কেন টেন থিটা আনতে হবে? কারণ পোলার স্থানাঙ্কে টেন থিটা আছে। ঠিক আছে, পোলার স্থানাঙ্কে থিটা আছে, আর আছে, মানে এমন একটা ইকুয়েশন বানাবো আমার হয়তো আর থাকতে হবে আর না হলে থিটা থাকতে হবে। তো সেই জন্য বলে আমরা দেখেন কসকে নিচে নিয়ে এসেছি, তাহলে এটাকে টেন বানিয়েছি। কেন টেন বানিয়েছি? কারণ আমরা কট সমান লিখতে পারি কত, পাই মাইনাস থিটা, সেজন্য। এখন উভয় পক্ষ থেকে টেন টেন বাদ দিয়ে দেখেন পোলার স্থানাঙ্কের একটা চিহ্ন পাওয়া গেল, সেটা হচ্ছে থিটা। থিটা ইকুয়াল টু এটা। কারণ পোলার স্থানাঙ্কে বা পোলার সমীকরণ নিতে গেলে আমার থেকে হয় সেখানে আর থাকতে হবে সেই সমীকরণে, আর না হলে থিটা থাকতে হবে, আর না হলে আর থিটা দুইটাই থাকতে হবে। আমার কথাটা বুঝাতে পারছি? জি। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। আমাদের পরবর্তী অঙ্কটার মধ্যে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে পরবর্তী অঙ্কে প্রশ্নে কি বলেছে যে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার। তাহলে এক্স এর মানটা বসালাম আর কস থিটা, আর এখানে কার মানটা বসালাম, ওয়াই এর মানটা বসালাম আর সাইন থিটা। তাহলে এখন স্কোয়ার করি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ারটা ঠিক থাক। এরপর দেখেন আমরা উভয় পক্ষ থেকে আর স্কোয়ার কমন নিয়েছি, তো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। মনে রাখবেন এটা সূত্র, এটা সূত্র। এটা আমরা যখন ত্রিকোণমিতি সলভ করব তখন এই সূত্রগুলো পড়বো, আপাতত মুখস্থ রাখেন। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস টু থিটা। ঠিক আছে, এগুলো সূত্র। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস টু থিটা। তো এই দুইটা ক্যালকুলেশন করে কস টু থিটা এসছে, আর স্কোয়ার কস টু থিটা সমান এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, একটা ছিল, জি বলেন। এমন কিছু না, তবু জিজ্ঞেস করি, মানে একই ক্যাটাগরির একটা ম্যাথ করলে একটা দুটো করলে হবে না, নাকি সবগুলো নোট করতে হবে? দেখেন প্রথম দিক থেকে যেহেতু শুরু করেছেন, মানে আমি চাই আপনারা প্রথম দিকে সবগুলো অঙ্কই প্র্যাকটিস করেন, তারপরে এটার পরবর্তী স্টেপে গিয়ে আমরা ইম্পর্টেন্ট দেখে দেখে বেছে বাছাই করে করে অঙ্কগুলো করব। ঠিক আছে, কিন্তু প্রথম থেকে যদি ইম্পর্টেন্ট খোঁজা শুরু করেন তখন দেখা যাবে কি
মানে কিছু কিছু জায়গায় খুঁত থেকে যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে খুঁত থাকলে প্রবলেম কি? বাকি আরো 10 জনে কি পড়তেছে না এভাবে? যে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে ভার্সিটি এক্সামে গিয়ে। কারণ ভার্সিটি এক্সামে গিয়ে এই যে ফেলে আসা জিনিসগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। যেসব জিনিসগুলো সবাই মানে কঠিন, এটা সেটা বা সব রকমের করি নাই। পরীক্ষায় পাশের জন্য আমি বলি লিটারেলি সবকিছু দরকার নাই, কিন্তু আপনি যখন একটা কম্পিটিটিভ এক্সামে বসবেন তখন বুঝবেন যে কত ধানে কত চাল। বিশ্বাস করেন, আমি আমাদের ইয়েতেই দেখে আসছি, এটা আমার ছোট ভাই সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। মানে ওর কোনোটাতেই তো কোনোদিন এ প্লাস মিস হয় না, গোল্ডেন মিস হয় না, বৃত্তি মিস হয় নাই, বাট ও কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আসে নাই, লিটারেলি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আসে নাই। এটা কেউই এটা না বুঝলেও আমি বুঝছি। ওর ওকে আমি আপনার ক্লাস 8-এ থাকতে পড়িয়েছিলাম, তো তা আমি জানি ওর একটা জিনিস কি, যেটা বুঝবে না সেটা মুখস্থ করে ফেলার চেষ্টা করে। তো এটাই ওর বড় কাল হয়ে দাঁড়াইছে আর কি। আমি ওকে তখন অনেকবার বলতাম, ঠিক আছে, যে কি মুখস্থ করিস না, এভাবে করে মুখস্থ করিস না। মানে মুখস্থ দিয়ে সবকিছু হয় না আসলে, আবার মুখস্থ দিয়ে সবকিছু হয়, এরকম একটা ব্যাপার। আমি কি বললাম, আপনি কই চলে গেলেন? না আমি ঠিক নোট ইম্পর্টেন্ট খাতায় বলিনি। তোলার সময় কি সবগুলো তুলে ফেলবো? লাইক তখন তো খাতা বেশি এক্সপান্ড হয়ে যাবে না? না, আপনি আমি সবগুলো এটা বলছিলাম, শুনেন আমি শুনেন, আপনি বলছিলাম যে সবগুলো একই ক্যাটাগরির কথা। হ্যাঁ, আমি ওটাই আপনাদেরকে বলছি, সবগুলো তুলে ফেলবেন, ঠিক আছে। এরপরে যখন আমরা ইম্পর্টেন্ট বেছে বেছে করব তখন শুধুমাত্র অন্য কালারের কলম দিয়ে স্টার মার্কস দিয়ে রাখবেন, অঙ্কের পাশাপাশি আচ্ছা। স্টার মার্কস দিয়ে রাখবেন। তাহলে বিষয়টা কি, এটা এটা আমার করতে হবে, এগুলো আপাতত না দেখলেও চলবে, অন্তত একবার করেছি। যখন আপনি ভার্সিটি পরীক্ষার সময় আসবে তখন এই যে একই ক্যাটাগরির ম্যাথগুলো যখন তারা এনলিস্টেড করবে তখন গিয়ে আপনার সেগুলো ইম্পর্টেন্টের তালিকায় চলে আসবে, বুঝতে পারছেন? বাট লিস্ট একবার হইলেও আপনার থেকে জিনিসগুলো প্র্যাকটিস করে আসা দরকার। কারণ দেখেন, আমি যে 4টা অঙ্ক এখানে তুলেছি, আপনারাও দেখেন, আপনাদের শীট যেটা দিয়েছি ওখানের মধ্যেও কি আছে, 4টা অঙ্কই আছে, বাট 4টা অঙ্ক দেখতে 4 রকম, ঠিক আছে। এক একটা নট অঙ্কের লাইক মেথড। প্র্যাকটিস করবো না, বলছি যে নোট করার টাইমে এটা, মানে নোট করার টাইমে সবগুলো করতে হবে নাকি একই ক্যাটাগরির একটা হ্যাঁ রে দুটো করলে ভাই, চলবে? নোট করার সময় সবগুলোই করতে হবে। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আনসার পেয়ে গেছি। আমি জাস্ট কেনর ব্যাখ্যাটা দিলে আপনি এটাই ভুলে যান যে আপনি কোশ্চেন কি করছিলেন। আচ্ছা, না আপনি একটু এখন ভুল দেখেন, বুঝেছিলেন তাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে cos 2θ দেওয়া আছে না, cos 2θ, তাহলে cos 2θ জায়গায় আমি কি লিখতে পারি? ওই যে সূত্র আপনাদেরকে বলেছিলাম, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। কেন? সি নাম্বার অঙ্কটাতে আমাদেরকে আর এর মানও দেখছি, থিটাও দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স ইটস পোলার ইকুয়েশন। আমাদেরকে এটা কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কাজটা করছি, দেখুন, সেটা হচ্ছে cos 2θ সমান আমরা লিখতে পাচ্ছি cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ লিখছি, ঠিক আছে, cos 2θ জায়গায়। এরপর দেখুন cos স্কয়ার θ যেটা দেওয়া আছে সেই জায়গায় আমরা কি লিখছি, x স্কয়ার বাই আর স্কয়ার। sin স্কয়ার θ জায়গায় লিখছি y স্কয়ার বাই আর স্কয়ার। এখন প্রশ্নটা হচ্ছে এইটা কোত্থেকে আইছে, এই জিনিস কোত্থেকে আইলো, আর স্কয়ার sin স্কয়ার এগুলো কোত্থেকে? দেখেন, আমরা সূত্র আমি যেটা জানি সেকেন্ড সেটা লাইনটা হচ্ছে বুঝিনি। এটা, হ্যাঁ, এটা বুঝার কথাও না, কারণ এটাতে আমি সূত্র প্রয়োগ করেছি যে সূত্র আপনার মুখস্থ নাই। মানে ত্রিকোণমিতি করলে তাহলে সূত্রগুলো ক্লিয়ার হতো আর কি, এখনো তো আমরা করি নাই। তো সেজন্য জাস্ট যা যা সামনে পড়ে সেটা পড়বো। cos 2θ সমান হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, ঠিক আছে, সূত্র। ওকে। এবার দেখেন, আমরা অ্যাজ ইউজুয়ালি জানি যে দেখেন সেটা হচ্ছে x ইকুয়াল টু, আপনি জানেন কত, আর cos θ, তাই না? তাহলে এখন যদি আপনি cos θ এর মানটা বের করতে চান তাহলে কি করতে হবে বলেন তো? cos θ এর মানটা বের করতে গেলে কি করতে হবে, x বাই r দিতে হবে না? এখন স্কোয়ার করলে কি করতে হবে, এক্স স্কোয়ার আর স্কোয়ার দিতে হবে না? তো দেখেন এখানে cos স্কোয়ারের মানটা জাস্ট বসিয়ে দিয়েছি এক্স স্কোয়ার আর স্কোয়ার। সেম ভাবে sin স্কোয়ারের মানটাও বসিয়ে দিচ্ছি y স্কোয়ার বাই আর স্কোয়ার। বুঝতে পারছি এই এই বিষয়টা, বুঝাইতে পারছি কোত্থেকে আসছে? সবাই বুঝছেন তো? এটা হঠাৎ করে কোত্থেকে আসছে? জি। ওই আচ্ছা, লাইনটা বুঝি নাই, প্রথম লাইনটা। এটা এটা হুম।
এটা এই মাত্রই না বললাম ভাই, সূত্র অ্যাপ্লাই করছি, সূত্র। cos 2θ সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমি এখনো পর্যন্ত করাই নাই এই চ্যাপ্টারটা। না করাইলে সূত্র কেমনে পারবেন? এটা আপাতত মুখস্থ রাখতে হবে সূত্রটা। যখন আমরা এটার ডিটেল ত্রিকোণমিতিতে যখন ডিটেল পড়বো তখন বুঝতে পারবেন এগুলো অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে। ক্লিয়ার? হ্যাঁ, আপাতত মুখস্থ। cos 2θ সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওই cos স্কয়ার থিটা থেকে যে এটা আসছে এটা বুঝছেন কি জিজ্ঞেস কিভাবে আসলো? করছেন? cos স্কয়ার থিটা থেকে যে হ্যাঁ হ্যাঁ, এটা x বুঝছি। স্কয়ার বাই r হ্যাঁ এটাও আসছে এভাবে, একই প্রসেসেই আসছে। ঠিক আছে, থ্যাংক গড। জি। এবার দেখেন ওই আচ্ছা, এগুলো তো আর কিভাবে আসছে ওটা দেখাতে হবে না মনে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে আগে না দিয়ে না না রে ভাই, না না, এটা জেনারেল ম্যাথ না। আপনি এখানে লাইন লাফাই অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, যদি Okay. আপনি খুব ভালো মাস্টার হয়ে যান অঙ্কগুলোতে, লাফাই অঙ্ক করতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, তো দেখেন সবচেয়ে মজা তো কি জানেন, আমাদের অনার্স লেভেলে সবচেয়ে মজা বেশি ছিল। সেটা হচ্ছে একটা অঙ্ক 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা শর্ট করে 1 পৃষ্ঠায় নিয়ে আসতাম। আপনাকে বললাম না, আপনাদেরকে অনেক আগেও তো বলেছি যে আমার পুরো অনার্স সেশনটার মধ্যে আমার কখনোই লুডশিট লাগে নাই। আমি বোধহয় একমাত্র স্টুডেন্ট যার কখনোই লুডশিটের প্রয়োজন হয় নাই। একটা পরীক্ষায় কোনো লুডশিটের প্রয়োজন হয় নাই। আরো 3-4 পেজ বেঁচে যায় আমার। 4 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে, বাট আমার 3-4 পেজ বেঁচে যায় লাস্টে, প্রয়োজন হয় না। তো এটার দুইটাই কারণ, একটা হচ্ছে লেখা ছোট, আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে আমি লাফাই অঙ্ক করতাম এক লাইন থেকে আরেক লাইন। আচ্ছা, এখন দেখেন আর স্কোয়ার, যেটা এই আর স্কোয়ারটাকে আমি লসাগু নিয়ে একদম ওই পাশে ট্রান্সফার করে দিছি একসাথে। ঠিক আছে, লাইন শর্ট করছি একসাথে, আর স্কোয়ারটাকে ইয়ে করে লসাগু নিয়ে ওই পাশে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে এই আর স্কোয়ারটা এখন কত হয়ে যাবে? আর স্কোয়ার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তার সাথে এ স্কোয়ারটা ঠিক থাকলো, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা থাকলো। এখন বলেন আর স্কোয়ার সমান কি? আর স্কোয়ার সমান কি? আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ আমরা তো সূত্র জানি। কি সূত্র জানি? আর ইকুয়াল টু কি জানি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? তাহলে সেখান থেকে উভয় পক্ষে স্কোয়ার করলে কি দাঁড়াবে? আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে এই যে আর স্কোয়ার জায়গায় আমরা সূত্রটাকে লিখেছি, এটাই। ঠিক আছে, ক্লিয়ার? এবার জি। পরবর্তী অঙ্কটাতে যাই। পরবর্তী অঙ্কটাতে আমাদের কি বলেছে? আর স্কোয়ার সাইন 2θ সমান 2r স্কোয়ার। এখন দেখেন সাইন 2θ এটা হচ্ছে সূত্র, সাইন 2θ এর সূত্র হচ্ছে 2 sin θ cos θ। মুখস্থ রাখবেন। ঠিক আছে, তাহলে দেখেন cos 2θ এর একটা সূত্র শিখেছেন, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। আর sin 2θ এর সূত্র শিখেছেন কি? 2 sin θ cos θ। sin 2θ এর সূত্র শিখেছেন 2 sin θ cos θ। cos 2θ এর সূত্র শিখেছেন cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এগুলো মুখস্থ রাখবেন, এগুলো আমরা অঙ্ক করার সময় প্রতিপাদন করে দেখাবো যে কিভাবে আসছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে এই 2 টাকে বাইরে রাখলাম, আর আর স্কোয়ার যেটা আছে এটা এটা একবার cos θ কে দিয়েছি, একবার sin θ কে দিয়েছি। দেয়া যায় না এভাবে? এই আর স্কোয়ার যেটা আছে, যেটা সমানভাবে বন্টন করে দিয়েছি, cos স্কোয়ার θ এর সাথেও লিখেছি, sin স্কোয়ার θ এর সাথেও লিখেছি। এখন বলেন 2 এর জায়গায় 2 লিখলাম কেন? তাদেরকে দিয়ে দিলাম কারণ আর cos θ সমান জানি আমি sin x, আর sin θ সমান কত জানি? y। ঠিক আছে, আর cos θ সমান x, আর sin θ সমান কত? y। তাহলে এই জিনিসটা লিখলাম, উভয় পক্ষ থেকে 2 বাদ দিচ্ছি। xy সমান কত? xy সমান a স্কয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। এবার লাস্ট একটা অঙ্কে যাচ্ছি, লাস্ট অঙ্ক, তারপর শেষ করব আমরা। সেটা হচ্ছে কোন বিন্দুর কোটি 6, তার মানে কোন একটা বিন্দুর শুধুমাত্র কোটিটা দেওয়া আছে, কোন একটা বিন্দুর শুধুমাত্র কোটিটা দেওয়া আছে। তার মানে আমরা তো জানি যে এক্স ওয়াই মিলেই তো একটা বিন্দু, সেই বিন্দুর শুধু কোটি দেওয়া আছে। এবার থেকে কিন্তু মেইন অঙ্ক শুরু।
এই 4 থেকে কিন্তু মেইন অঙ্ক। এতক্ষণ পর্যন্ত যেগুলো করছেন এগুলো হচ্ছে ছোটখাটো 2 নাম্বারের কোয়েশ্চেন, বাট এগুলো আপনার 4 নাম্বারের কোয়েশ্চেন এখন থেকে যেগুলো স্টার্ট করতেছি। আপনাকে বললো কোনো বিন্দুর কোটি হচ্ছে 6 এবং 5, দেখেন প্রত্যেকটা বার আপনারা প্রশ্নের এক্সেন্টটা বোঝার চেষ্টা করবেন যে কি বলতে চেয়েছে। কোন বিন্দুর কোটি বলেছে 6, তার মানে ভুজটা বলে দেয় নাই, একটা বিন্দু অসম্পূর্ণ। কোটি 6 বলেছে বাট ভুজ বলে দেয় নাই। এবং এত বিন্দু হতে বিন্দুটির দূরত্ব হচ্ছে 4, তার মানে যে বিন্দুটার কথা বলা হচ্ছে, যে বিন্দুটার এক্স এর মানটা দেওয়া হয় নাই, শুধু ওয়াই এর মানটা দেওয়া হয়েছে, সেই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 4। এখন আমাকে বলেছে বিন্দুটির ভুজ কত। আচ্ছা, তাহলে এই বিন্দুটা তো সম্পূর্ণ না, পুরোপুরি তো কমপ্লিট করে নাই, এক্স এর মান তো দেয় নাই। তাহলে আমরা মনে করে নিচ্ছি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা 6। ঠিক আছে, আলফা কমা 6। ওকে, ক্লিয়ার? আলফা কমা 6। এখন সেই বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব যদি 4 হয়, তাহলে আপনারা এখানে দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনারা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা জানেন না, √x - x1 হোল স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার, সেটা ধরেও করতে পারেন, অথবা নতুন মেথডটাতে করতে পারেন। দুটো বিন্দুর যদি কোটি সেম হয়ে যায়, এই দুটো বিন্দুর মধ্যে স্থানাঙ্ক বের করতে বলছে, তো এই দুটা বিন্দুর যদি কোটিটা সেম হয়ে যায়, যেমন দেখেন এটাও 6 এটাও 6, তাহলে বিন্দুর দূরত্ব হবে ভুজদ্বয়ের পার্থক্য। এই যে ভুজ 5 ভুজ আলফা, এই ভুজদ্বয়ের পার্থক্যটাই হবে তাদের মান। ক্লিয়ার? আমি আবারও বলছি, যদি তাদের কোটি একই হয়ে যায় তাহলে তাদের ভুজদ্বয়ের পার্থক্যটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এটা কি আমি খুদাই লিখছি, হঠাৎ করে লিখছি না, এটা সূত্র আমি আপনাদেরকে গত ক্লাসে লিখে দিছিলাম। এই যে দেখছেন, দুইটা বিন্দুর যদি, আবার খেয়াল করেন, দুইটা বিন্দুর যদি কোটি সেম হয়ে যায় তাহলে তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল। যদি দুইটা বিন্দুর ভুজ সেম হয়ে যায় তাহলে কোটি দ্বয়ের, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কোটি দ্বয়ের বিয়োগফল। ক্লিয়ার? ওইখান থেকে এই সূত্রটা আসছে। তো এই যে যেহেতু ভুজ দুইটা সেম, তাহলে তাদের কোটির রেজাল্টটা হচ্ছে এটা বের করলাম। এখন দেখেন এই ম্যাগনিটিউড তোলার সময় কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি। কেউ কি বলতে পারবেন কেন প্লাস মাইনাস দিলাম? ওই পাশে পরম মান যেহেতু দূরত্ব, না, যেহেতু দূরত্ব তাই এর দূরত্ব থেকে আমি কোথায় চলে আসছি? স্থানাঙ্কে চলে আসতেছি আমার ভুজের। হ্যাঁ, ইয়েস, দূরত্ব থেকে বিন্দুতে চলে আসছি, এক্স্যাক্টলি। দূরত্ব থেকে কোথায় চলে আসলাম? বিন্দুতে। তো বিন্দুতে চলে আসলে আমি যদি স্থানাঙ্কের একটা মান, ভুজের যদি মানটা বের করতে চাই, ভুজের মানটা তো পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। আমি আপনাদেরকে কি বলছিলাম, যদি কোত্থেকে, বিন্দু থেকে যদি দূরত্বে যান তাহলে ম্যাগনিটিউড দিতে হবে, ম্যাগনিটিউডওয়ালা কোনো একটা দূরত্ব থেকে যদি বিন্দুতে ফেরত আসতে চান তাহলে প্লাস মাইনাস দিতে হবে। ক্লিয়ার তো বিষয়টা? আর প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হবে? ওয়াহিদ ভাই প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হবে? জয়া আপা প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হবে? নো। অভি ভাই প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হবে? ফাহমিদা আপা প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হবে? না, হবে না, কিন্তু আবার অঙ্ক ঠিক করতে আছে, ভুলে যাব। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, ওটা আমি না, আমার বাপে এসে শিখাইলেও কোনো লাভ হবে না। আচ্ছা, যদিও আমার বাপে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স না, আমি আচ্ছা অনার্স পাস করছি, মাস্টার্স পাস করতে পারি নাই, জুলাই দিছে। আচ্ছা, আলফাটা এইদিকে, প্লাস মাইনাস 4টা এইদিকে আসবে। ঠিক আছে, এখন বলেন 5 প্লাস মাইনাস 4 মানে আপনি কি বুঝছেন? যদি প্লাস লিখেন তাহলে 9 আসবে আনসার, যদি মাইনাস লিখেন তাহলে 1 আসবে। তাহলে ভুজের মানটা আমার 1 অথবা 9 হবে, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, দূরত্ব দিয়ে করলে এটা -11 আসে। দূরত্ব দিয়ে করলে, দূরত্ব দিয়ে অ্যাজ ইউজুয়ালি করতে পারবেন না, দূরত্বের মধ্যে প্লাস মাইনাসের বিষয়টা থাকে না, তো সেই জন্যই একটু প্রবলেম হবে। দূরত্ব দিয়ে করেন না অ্যাজ ইউজুয়ালি, আপনারা এই সূত্র দিয়ে করবেন। কোটি সেম হয়ে গেলে ভুজদ্বয়ের বিয়োগফলের পরম মানটাই হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব।
আর যদি ভুজ সেম হয়ে যায় তাহলে কোটিদ্বয়ের বিয়োগফলের পরম মান হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ওকে, তাহলে দ্যাটস ফর অল টুডে। আমরা আজকে শেষ করলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স পড়ব। তবে এখন থেকে লিটারালি কেউ ক্লাস রেকর্ডিং অফ করে দেন। এখন থেকে লিটারালি